ভালোবাসা কখনোই বাধা মানে না। সম্পর্ক, সময়, পরিস্থিতি কিংবা মন মস্তিষ্ক কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখন কার প্রতি ভালোবাসা জন্ম নেয় সেটা আমরা নিজেরাও আন্দাজ করতে পারি না। নিধি যখন ১৪ বছরের কিশোরী কন্যা, তখন প্রেম নামক এক পুরুষের প্রেমে পড়েছিল। ১৪ বছর বয়সে প্রেমের মানে সে জানত না, তবে আজ ১৮ পেরিয়েও সেই পুরুষটার প্রতি তার বিন্দুমাত্র অনুভূতি এদিক ওদিক হয়নি। বক্ষস্থলে খুব যত্ন করে রেখেছে সেই পুরুষকে এত বছর, আজও সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। লোকটা হয়তো বুঝে তার না বলা কথা, চঞ্চল চোখের ভাষা, অস্থির হৃদয়ের গতিবেগ। হয়তো বুঝে এই ৪ বছরে অনেক কিছু বদলেছে। নিধি কিশোরী অবুঝ কন্যা থেকে আজ যুবতী নারী হয়েছে, বুঝো হয়েছে। এখন সে ভালোবাসার মানে বুঝে। মাহি মাঝে মধ্যে ভীষণ অবাক হয় নিধিকে দেখে। দিনের পর দিন না দেখেও কি করে এত ভালোবাসা যায়। প্রেমের সাথে খুব বেশি হলেও ৯-১২ বার দেখা হয়েছে। এই দেখাতেই মেয়েটা পাগল প্রায়। সব সময় উপরওয়ালার কাছে ওই মানুষটার জন্য প্রার্থনা করা তার দৈনন্দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এত দূরত্বর মাঝেও ভালোবাসা যায়। মাহি নিধির সাথে বাড়ির বাগানে বসে আছে ফুলের ঝুড়ি নিয়ে। এখন সকাল, তাই বাগানে বিভিন্ন ফুলগুলো ঝরে পড়েছে, সেগুলোই নিতে এসেছে তারা। নিধি চুপচাপ বসে আছে, মনটা খারাপ হয়তো। মাহি শুধোয়, তুই এমন চুপ করে আছিস কেন? নিধি চোখ তুলে তাকালো বোনের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে না কিছু। কেন? জানি না। মাহি শিউলি ফুল কুড়াতে কুড়াতে বলল, বেশি মিস করলে প্রেম ভাইয়াকে কল করে কথা বলতেই পারিস। নিধি ধীর কণ্ঠে বলল, ভয় হয়। ভালোবাসিস আবার ভয় পাস? ভয়কে জয় করবি কবে? যদি উনি কল না ধরে? দিয়েই দেখ। নিধি শাড়ির আঁচলের নিচ থেকে ফোন বের করে কললিস্টে ঢুকে প্রিয় পুরুষ নামে সেভ করা নাম্বারে কাপা হাতে কল করল। কে জানে লোকটা আদৌ কল ধরবে কিনা। প্রেম সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছে হসপিটালে যাওয়ার জন্য। গাড়ি স্টার্ট দিয়ে স্পিকার অন করল। নিধি কেন এত সকালে কল করেছে সে জানে না। হ্যালো ডাক্তার বাবু। প্রেম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এই মেয়েটা তাকে ডাক্তার বাবু বলে কেন ডাকে সে জানে না। কেমন যেন অদ্ভুত শোনায় ডাকটা। সে হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলল, ভালো আছিস নিধি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কিছু হয়েছে? এত সকালে কল কেন করলি? আপনি কি ব্যস্ত? না, তবে হসপিটাল যাচ্ছি। নিধি শুকনো ঢোক গিলল। লোকটার সাথে তার কথা আগাচ্ছে না। বুক কাঁপছে। ডাক্তার বাবুর কণ্ঠস্বর যে তার খুব প্রিয়। এই কণ্ঠস্বর শুনবার জন্য হলেও সে মরতে রাজি। নিধি চোখ বন্ধ করল, বলল, আমি কি বিরক্ত করলাম আপনাকে ডাক্তারবাবু? প্রেম ঠোঁট কামড়ে হাসল, দুষ্টুমি করে বলল, অবশ্যই ডিস্টার্ব করেছিস। সাথে আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি আছে বুঝলি। বেচারি রেগে যাচ্ছে তোর সাথে কথা বলছি দেখে। খট করে কল কেটে গেল। প্রেম জোরে ব্রেক কষে তাকালো ফোনের দিকে। হলো কি? মেয়েটা কল কেটে দিল কেন? হাতে সময় নেই, হসপিটালে যেতে হবে। প্রেম ভাবল হসপিটালে গিয়ে তারপর নিধিকে কল করা যাবে। তাই সে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো সেদিকে। নিধি শ্বাস আটকে বসে আছে। মাহি নিধিকে ঝাঁকিয়ে বলল, এই আপু কি হলো তোর? শ্বাস নিচ্ছিস না কেন? শ্বাস নে আপু। নিধি শ্বাস ফেলল, তবে চোখের পলক ফেলল না। শুকনো ঢোক গিলে ভাঙা গলায় বলল, ডাক্তার বাবু অন্য কাউকে ভালোবাসে মাহি। এ কথা তোকে বলল উনি? হু, মজা করেছে বোধ হয়। আমার সাথে মজা কেন করবে? কারণ উনি জানে তুই উনাকে ভালোবাসিস। নিধি কোনো কথা বলল না। ফুলের ঝুড়ি মাহির কাছে দিয়ে সে উঠে দাঁড়াল। পা বাড়াল বাড়ির ভেতর। এখন একটু একা থাকা দরকার। মন হালকা করার জন্য হলেও তার এখন একা থাকতে হবে। সবার কপালে ভালোবাসা, ভালোবাসার মানুষ থাকে না। কেউ ভালোবাসার মানুষের সুখ দেখেও জীবন পাড়ি দিতে পারে। এলিপসেস। বেহরুজ বেগম সকাল সকাল নিশাকে ইচ্ছে মতো বকছেন। মেয়েটার সামনে পরীক্ষা আর এখন সে শহর জুড়ে টইটই করছে। নিশা চুপচাপ কাচুমাচু করে বসে আছে নুসরাত আর কায়নাতের পাশে। বেহরুজ বেগম ডাইনিং টেবিলে শব্দ করে গ্লাস রেখে বললেন, তোর রেজাল্ট খারাপ হলে দেখিস তোকে আমি কি করি। কিছু বলি না বলে বেশি লাই পেয়েছিস তাই না? তোর কি জ্ঞান বুদ্ধি নেই? অন্য দেশে আছে, ওকে বুঝাতে পারলেও প্রেম ফেইল করলে তোকে তুলে আছাড় মারবে, জানিস? নিশা নুসরাতের ওড়না দিয়ে মুখ ঢেকে ফিসফিস করে বলল, আপু তুই আম্মুকে থামা প্লিজ। নুসরাত আর চোখে নিশাকে দেখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল,
মা ওকে আর বকো না, ভাইয়া আসলে আজ বিচার দিব ওর নামে। নিশা ফট করে বোনের দিকে তাকালো, থমথমে মুখ করে বলল, বেইমানি শিখেছিস আপু? বেহরুজ বেগম চোখ পাকিয়ে তাকালেন, বললেন, তোদের মা আমার উপর কত ভরসা করে তোদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, এখন যদি তোরা এমন করিস তাহলে আমি কি করব বল? নিশা চোখ মুখ কুঁচকে বলল, আম্মু প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেইল বন্ধ করো। ফেইল আগে করি তারপর কথা শুনিও। হ্যাঁ, আমি কিছু বললেই তোর গায়ে ফোসকা পড়ে তাই না? কিছুই বলবো না আর, যা ইচ্ছে কর তুই। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বললেন, রেডি হও, বাইরে যাব আমরা। কায়নাত শুধু মাথা নাড়ল, সে এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। সে বুঝতেই পারছে না নিশা আর নুসরাত অর্ণর কেমন বোন হয়। আবার বেহরুজ বেগমকে আম্মুও ডাকছে। ও মাথা না ঘামিয়ে নিশার সাথে ঘরে এলো। রেডি হয়ে জন নিচে নেমে আসতেই দেখল নুসরাত রেডি হয়ে বসে আছে। বেহরুজ বেগম আসতেই আয়মানকে নিয়ে বের হলেন তারা। বিয়ে বাড়ি যাবেন, একটা প্রিপারেশনের ব্যাপার তো আছে, তাই ভাবলেন কাল যেহেতু যাবেন আজকেই কেনাকাটা করে ফেললে ভালো হবে। যেই ভাবা সেই কাজ। মার্কেটে গিয়ে নুসরাত, নিশা নিজেদের ইচ্ছে মতো যা যা লাগবে নিয়ে নিল। সাথে বেহরুজ বেগম ও কায়নাত। গয়নার দোকান থেকে এসে তারা শেষে শাড়ির দোকানে এলো। বেহরুজ বেগম শাড়ি পছন্দ করতে বলছেন কায়নাতকে। কায়নাত চুপচাপ বসে আছে দেখে বেহরুজ বেগম ধমকে উঠলেন, সমস্যা কি তোমার? তোমাকে কখন থেকে বলছি শাড়ি পছন্দ করছো না কেন? কায়নাত মিনমিন করে বলল, উনি শাড়ি পরতে মানা করেছেন আম্মু। উনি আবার কে? কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মা বেটার জনের মাথা মোটা, কেউ সহজ কথা বুঝে না। ঘাড়ত্তারার বংশধর। কায়নাত বলল, আপনার ছেলে মানা করেছে। বেহরুজ বেগম ভাঁজপড়া কপাল সোজা করলেন, বললেন, কেন? জানি না, সমস্যা নেই, তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখে নিব। কায়নাত দেখে দেখে দুইটা শাড়ি পছন্দ করল। একটা বৌভাতের জন্য আরেকটা বিয়ের দিন। হলুদ সন্ধ্যার জন্য 4টা শাড়ি পাঠানো হয়েছে তাদের জন্য। কেনাকাটা শেষে বাড়ি ফিরে এলো বিকেল দিকে। দুপুরে বাইরেই খাবার খাওয়া হয়েছে। কায়নাত বাড়ি ফিরেই গোসল সেরে শুয়েছিল একটু। সন্ধ্যার আজান দিতেই উঠে নামাজ পড়ে নিল। নিশা পড়তে বসেছে, তাই ভাবল নিশার ফোন নিয়ে দাদিকে একটা কল করলে ভালো হয়। নিশার থেকে ফোন নিয়ে দাদির নাম্বারে কল করে বেশ অনেকক্ষণ কথা বলেছে সে। সবার সাথেই টুকটাক কথা হয়েছে, শুধু নিধিকে ছাড়া। রাতে অর্ণ এবং মাশফিক চৌধুরীর সাথে শেহের ও স্বার্থ এলো চৌধুরী বাড়ি। বুয়া তখন সকল কাজ সেরে বাড়ি থেকে বের হয়েছে। বেহরুজ বেগম ওদের 3 জনের জন্য কফি বানালেন। স্বার্থ ও শেহের নিচেই বসেছিল ড্রয়িং রুমে। অর্ণ ফ্রেশ হয়ে আসতেই কফি দিলেন তিনি। নিশা নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামছে। সে খেয়াল করেনি স্বার্থরা যে উপস্থিত বাড়িতে। নিশা সিঁড়ি বেয়ে নামার সময় সদর দরজার দিকে তাকিয়ে দেখল প্রেমক্লান্ত শরীর নিয়ে বাড়ি ঢুকছে। হাতে আইসক্রিম আর একটা ছোট বক্সে কি যেন। নিশ্চয়ই নিশার জন্যই এনেছে। সে দৌড়ে ভাইয়া বলে এগিয়ে এলো প্রেমের নিকট। প্রেম নিশার চিৎকার শুনেই দাঁড়িয়ে গেছে। স্বার্থ, অর্ণ, শেহের সবাই দরজার দিকে তাকিয়ে আছে। নিশা আইসক্রিমের বক্স হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। প্রেম চোখ ছোট ছোট করে বলল, ফর হোয়াট? নিশা বক্সটা প্রেমের চোখের সামনে ধরে বলল, এটার জন্য। প্রেম মাথা দুদিকে নাড়িয়ে বলল, তোর জন্য এনেছি, একবারও বলেছি? নিশা মুখটা একটু করে বলল, তাহলে কার জন্য এনেছ? নুসরাতের জন্য এনেছি, কল করে আনতে বলেছে ও। নিশা মুখ বাঁকিয়ে পিছু ঘুরল, বলল, আমার জন্য যখন আনুনি তাহলে আমি খাব। তোমার প্রাণপ্রিয় বোনের জন্য আবার গিয়ে এনে দাও। বেহরুজ বেগম এগিয়ে এলেন, নিশাকে দাঁড় করিয়ে প্রেমকে বললেন, তুই যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর এটাকে নিয়ে বিচার বসাব। প্রেম হেলে দুলে উপরে উঠে গেল। নিশা ভীতু চোখে বেহরুজ বেগমকে দেখে বলল, মা প্লিজ, তোমার ছেলে ঠাপরে আমার দাঁত ভেঙে ফেলবে এবার। তোর তো দাঁতের সাথে সাথে হাত পাও ভেঙে ঘরে বসিয়ে রাখা উচিত। অর্ণ ভ্রু যুগল কুচকে বলল, কি হয়েছে মা? নিশা ফট করে সোফার দিকে তাকাল। স্বার্থ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। শেহের ও অর্ণ চুপচাপ। বেহরুজ বেগম বললেন, প্রেম আসুক তারপর বলছি। খানিকক্ষণ পর প্রেম গোসল সেরে একেবারে নিচে এলো। কায়নাত নুসরাতের সাথে এলো। রাতে স্বার্থ ও শেহের খেয়ে যাবে। বেহরুজ বেগম জোর করলেন বলে ওরা থেকে গেল। খাবার টেবিলে বসেছে সবাই। নিশা হাঁসফাঁস করে মিনমিন করে বলল, আমার মাথা ঘুরছে,
আমি ঘরে গিয়ে একটু ঘুমাই বাবা। মাশফিক চৌধুরী চিন্তিত হয়ে বললেন। কেন, হঠাৎ এমন হচ্ছে কেন? নুসরাত গ্লাসের পানি শেষ করে বলল, ওর কিছুই হয়নি বাবা, সামনে ওর পরীক্ষা আর ও পড়া বাদ দিয়ে সারাদিন বাইরে টইটই করে। কোন বান্ধবীর বাড়িতে গিয়ে বসে থাকে। ওকে জিজ্ঞেস করো, ও কতদিন ধরে কলেজে যায় না? প্রেম তাকালো নিশার ভীতু আননে। গম্ভীর কণ্ঠে বলল, নুসরাত কি বলছে নিশু? অর্ণ বলল, ওকে কলেজ ব্যতীত বাইরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? নিশা শুকনো ঢোক গিলল। ভীতু চোখে বাবার দিকে তাকাতেই মাশফিক চৌধুরী হালকা কেশে বললেন, থামো তোমরা, এটাই তো বয়স, একটু ঘুরবে ফিরবে। সামনে ওর পরীক্ষা, ভুলে গেলে চলবে? প্রেম বলল। নিশা কাদো কাদো মুখ করে বলল, আমি তো প্রতিদিন ঘুরি না ভাইয়া, একটু, এই ধরো সপ্তাহে 5 দিন একটু ঘুরি, বেশি তো না। প্রেম হতবাক। সপ্তাহে 5 দিন ঘুরে, এটা আবার মুখ ফুটে বলছে। সে রেগে ধমক দিয়ে বলল, মস্করা করছিস তুই? আজ থেকে দরকার ছাড়া বাড়ির বাইরে যাবি না। কলেজ থেকে বাড়ি, বাড়ি থেকে কলেজ মনে থাকবে? আর তোর টিচার আমি বাড়িতেই ঠিক করে দিব, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। নিশা করুণ দৃষ্টি মেলে বলো, প্লিজ ভাইয়া, কোচিং বন্ধ করতে বলো না। অর্ণ মাঝখানে বলল, বাড়িতে পড়তে সমস্যা কি তোর? কায়নাত ভীষণ বিরক্ত হল দুই ভাইয়ের প্রতি। নিশা কি ছোট বাচ্চা? এমন জল্লাদের মতো ব্যবহার না করলেই না। সে কিছুটা বিরক্ত হয়ে অর্ণ আর প্রেমকে বলল, এত চিন্তা হলে দুই ভাই সব সময় নিশা আপুর পেছনে বডিগার্ড হয়ে ঘুরুন। অর্ণ ধমক দিয়ে বলল, তোমাকে কথা বলতে বলেছি মাঝখানে? নিজের পড়াশোনা গুলিয়ে খেয়েছ নাকি? আবার ওকে নিয়ে কথা বলছ? কায়নাত দাঁত চেপে বলল, আমি এসএসসি এক্সাম দিয়েছি, কয়েকদিন আগেই রেজাল্ট বের হয়েছে। অর্ণ হতভম্ব হয়ে মাশফিক চৌধুরীর দিকে তাকাল। এসএসসি এক্সাম দিয়েছে মানে? সে মাশফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এসএসসি এক্সাম দিয়েছে মানে কি বাবা? মাশফিক চৌধুরী স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ, কয়েকদিন পর কলেজে ভর্তি হবে। আর ইউ ম্যাড বাবা? কোন বিবেকে তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? সমস্যা কোথায়? পৃথিবীতে কি তোমাদের মতো আর কোনো কাপল নেই? অর্ণ বেহরুজ বেগমের দিকে তাকাল। কায়নাত যে এসএসসি দিয়েছে, রেজাল্টও বের হয়েছে, এসব কোনো কিছুই সে জানত না। এমনকি কায়নাতের পুরো নামটাও সে জানে না। খাবার না খেয়েই সে হনহন করে চলে গেল উপরে। নিশা আর চোখে স্বার্থর দিকে তাকাল। স্বার্থ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। কায়নাতের গলায় খাবার আটকে আছে, গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। বিয়েটা যে কেন হলো? হয়তো এই বিয়ে না হলে তার জীবনের কিছু সত্য আজ অবধি তার সামনে আসত না। বুকের ভেতর এত জ্বালা পোড়া করত না। মাঝে মধ্যে মনে হয় যদি কেউ গলা চেপে ধরত তাহলে সবথেকে বেশি ভালো হতো। এত এত মানুষের গলার কাটা হওয়ার থেকে নিজের গলায় কাটা আটকে শেষ নিঃশ্বাস ফেলা ঢের ভালো। রাত 11টার দিকে স্বার্থ ও শেহের অর্ণর সাথে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিশা নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে স্বার্থকে দেখার জন্য। লোকটা নিশ্চয়ই ফিরে তাকাবে নিশার বারান্দার দিকে। স্বার্থ ও শেহের বের হয়েছে বাইক নিয়ে। সিএফ মোটো 250 সিএলসি বাইক নিয়ে বের হয়েছে তারা মেইন গেট দিয়ে। স্বার্থ বাইক চালাচ্ছে, একবারও তার বারান্দার দিকে ফিরে তাকাল না। নিশা গোমরামুখ করে দাঁড়িয়ে রইল সেখানে। কত বড় বাটপার লোক, একবারের জন্যও ফিরে তাকাল না। নিশা রেগে সব জায়গা থেকে স্বার্থকে ব্লক করে রাখল। যেমন নাম তেমন কাজকর্ম, স্বার্থপর লোক। এলিপসেস। পরের দিন আর অর্ণ কিংবা মাশফিক চৌধুরী কেউ অফিসে গেলেন না। গায়ে হলুদের জন্য তৈরি হয়ে একেবারে বের হবেন সবাই। অর্ণ নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসেছে। কানাডা যাওয়ার জন্য সবকিছু প্রায় রেডি। এই মাস শেষ হতে এখনও 19 দিন বাকি। অর্ণ চাইছে মাসের প্রথমেই চলে যেতে। এই অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য আর বিডিতে থাকা হলো না ছুটির দিনগুলো। আবার কবে আসবে তার ঠিক নেই। বিকেলে নিশার ঘরে নুসরাত, নিশা এবং কায়নাত তৈরি হচ্ছে। আদালকে দিয়ে নুসরাত তাজা ফুলের গয়না আনিয়েছে। হলুদ সন্ধ্যার জন্য রানী গোলাপি শাড়ি পাঠিয়েছেন। কায়নাত ও নুসরাত বাঙালি নিয়মের শাড়ি পরেছে। নিশা ওর লম্বা চুলগুলো স্ট্রেট করে সেখানে জুঁই ফুলের মাঝে গোলাপ, ক্রোসন্দ্রা এবং বার্লেরিয়া ফুল দিয়ে বানানো গাজরা লাগিয়ে দিয়েছে। কানে, গলায়, হাতে তাজা ফুলের গয়না পরেছে। চোখে চিকন কাজল, মুখে হালকা প্রলেপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। নিশা কায়নাতকে সাজিয়ে দিয়ে নুসরাতকে বলল, আপু দেখো দেখো কায়নাতকে কেমন লাগছে।
নুসরাত নিজের চুলগুলো খোপা করে সেখানে গাজরা লাগাতে লাগাতে বলল, বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছিস কেন? কায়নাত বলেছে ওকে ভাবি না ডাকতে। নুসরাত ফিরে তাকালো পেছনে, দেখল সর্ষি কন্যা কায়নাতকে আজ কিশোরী মোটেও লাগছে না, নতুন রূপে তাকে যুবতী অপরূপা লাগছে। নুসরাত মাশাআল্লাহ বলে বলল, আজ নিশ্চিত ভাইয়া তোমাকে দেখে পাগল হয়ে যাবে। কায়নাত খানিকটু লজ্জা পেল, আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল একবার, কেমন যেন পাক্কা বউ বউ লাগছে। শুকনো ঢোক গিলল সে, অর্ণ যে তাকে মানা করেছিল শাড়ি পরতে, না জানি আজ লোকটা কি বলবে। সবার সামনে বকাবকি না করলেই হল। মাশফিক চৌধুরী 4 ছেলেকে নিয়ে ওয়েট করছেন নিচে, না বউ, না মেয়ে আর না ছেলের বউ, কারোর কোনো খবর নেই। মেয়ে মানুষের এই এক জ্বালা, জীবনেও টাইম মেইনটেইন করে চলবে না। বেহরুজ বেগম শাড়ি পরেছেন রানী গোলাপি রঙের, কিন্তু তিনি নিজে কিনে এনেছেন মার্কেট থেকে। বাচ্চারা যে শাড়ি পরেছেন ওই শাড়ি তিনি পরেন না, কিছুটা পাতলা কাপড়ের শাড়ি ওগুলো। গায়ে ডায়মন্ডের গয়না ব্যতীত অন্য কোনো অলংকার নেই। তিনি নিশার ঘরে গিয়ে তাদের নিয়ে নিচে নামলেন। অর্ণ ও প্রেম সোফায় বসেছিল। স্বার্থ, মেহরাব ও শেহের কলকরে করে মাথা নষ্ট করে দিচ্ছে। তারা নিচে নামতেই আয়মানের চোখ আটকে গেল বড় ভাইয়ের বউয়ের দিকে। মারাত্মক সৌন্দর্য নিয়ে এই দুনিয়ায় এসেছে এই মেয়ে। মায়াবী চোখ জোড়ায় যে কাজল লাগিয়েছে, মনে হচ্ছে ওই চোখের দিকে তাকিয়েই জীবন পার করতে। সেই নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হল, খানিক শরমও পেল। এসব ভাবাও যে হারাম, পাপ। কায়নাত তার বড় ভাইয়ের বউ, তার ভাবি হয়। সে দৃষ্টি নত করে বলল, বাবা আম্মুরা চলে এসেছে। মাশফিক চৌধুরী সামনে তাকালেন, বউ ও মেয়েদের দেখে মাশাআল্লাহ বলে বউয়ের দিকে তাকালেন। সেই প্রথম দিনের থেকেও বেশি সুন্দর লাগছে আজ বেহরুজ বেগমকে। 4 ছেলের মা হয়েও বেশ স্ট্রং তিনি, গায়ের চামড়া এখনও ভাঁজ পড়েনি। প্রেম ও অর্ণ সোফা ছেড়ে উঠে দাঁড়াল। অর্ণ এখনও কায়নাতকে খেয়াল করেনি। সে পকেট থেকে গাড়ির চাবি বের করে সিঁড়ির দিকে তাকাতেই চোখ আটকে গেল এক সর্ষি কন্যার পানে। আলতা রাঙা গায়ে তাজা ফুলের গয়না দিয়ে মুড়ানো সেই নারীর শরীর। কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি থামল অর্ণদের। সাজিদের বাবা এগিয়ে এলেন গাড়ির নিকট। মাশফিক চৌধুরী নামতেই জড়িয়ে ধরলেন তাকে। ব্যবসার ক্ষেত্রে তাদের দেখা সাক্ষাৎ হয়ে থাকে মাঝে মধ্যে। একে একে সবাই নেমে পড়ল। কায়নাত নামতেই সাজিদের বাবা আব্বাস মির্জা মাশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, আমাদের নতুন বৌমা নাকি? মাশফিক চৌধুরী হেসে মাথা নাড়লেন। আব্বাস মির্জা গাল ভরে হাসলেন, বললেন, যাক বৌমা আমাদের মনের মতো। তারপর টুকটাক কথা বলে সবাইকে ভেতরে নিয়ে এলেন। গাড়িতে সকল জিনিসপত্রগুলো ড্রাইভার মির্জা বাড়ি গিয়ে দিয়ে আসবে। সবাই ভেতরে এসে দেখল কমিউনিটি সেন্টার ভর্তি মানুষজন গিজগিজ করছে। কায়নাত নিশার এক হাত আঁকড়ে ধরল। নিশা ফিসফিস করে কায়নাতের কানে কানে বলল, কি হলো, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি না, তবে এত মানুষের মধ্যে ভালো লাগছে না। সাদা পাঞ্জাবি পরিহিত 4 ভাই মিলে গেল সাজিদের কাছে। সাজিদ কারোর সাথে দাঁড়িয়ে স্টেজের সামনে কথা বলছিল। অর্ণদের দেখে গাল ভরে হাসল। অর্ণকে জড়িয়ে ধরে বলল, আসলি তাহলে? আমি তো ভেবেছিলাম তুই বোধহয় এই মুখে পা ফেলবি না। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছিস? বেশ, দারুণ আছি। তোর খবর কি? তোর বউ কই? শালা বিয়ে করলি আমাদের না বলে? এত কিপটে হলি কবে থেকে? প্রেম খুব খুব করে কেসে উঠল। বিড়বিড় করে বলল, কট খেয়ে বিয়ে করেছে, এ কথা তোমাদের বললে তার মান ইজ্জত কিছু থাকবে? অর্ণ কায়নাতের ব্যাপারে কোনো কথাই বলল না। দৃষ্টি ঘুরিয়ে নিশাদের দিকে তাকিয়ে দেখল কায়নাত পুরো কমিউনিটি সেন্টারে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কখনো এহেন আয়োজন দেখেনি কিনা। খানিকক্ষণ পরেই মেহরাব, শেহের ও স্বার্থ এলো সেখানে। তারা ফ্যামিলি নিয়ে অনেকক্ষণ আগেই এসেছে। মেহরাব অর্ণকে দেখে সেদিকে এগিয়ে গেল শেহের ও স্বার্থকে নিয়ে। সাজিদ প্রেমকে নিয়ে বেহরুজ বেগমদের সাথে দেখা করতে গেছে। উদ্দেশ্য অর্ণর বউকে দেখা। কায়নাত চুপচাপ নিশার সাথে বসে আছে। বেহরুজ বেগম পরিচিতদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। সকলের একটাই কথার টপিক, সেটা হচ্ছে অর্ণর বিয়ে কি করে হলো। সাজিদ এগিয়ে এসে বেহরুজ বেগমকে সালাম দিল। বলল, আন্টি ভালো আছেন? বেহরুজ বেগম সালামের উত্তর নিয়ে বললেন, ভালো আছি। তোমার খবর কি? তোমার বউ বাচ্চা ভালো আছে? জি আন্টি, সবাই ভালো আছে। পাশেই নিশা, নুসরাত এবং অপরিচিত এক অল্প বয়সী মেয়েকে দেখে সাজিদ প্রেমের দিকে তাকাল। প্রেম কায়নাতকে দেখিয়ে বলল, অর্ণ ভাইয়ার ওয়াইফ কায়নাত। নিশা বলল, আমার ভাবি।
কায়নাত সুবাহ। সাজিদ বিস্মিত বদনে তাকালো প্রেমের দিকে। প্রেম মাথা চুলকে বলল, তুমি যা ভাবছ প্রথমে আমিও তাই ভেবেছিলাম। সাজিদ নিজেকে স্বাভাবিক করে কায়নাতকে বলল, আমি অর্ণর ফ্রেন্ড সাজিদ মির্জা। কায়নাত ছোট করে সালাম দিল। সাজিদ টুকটাক কথা বলে সেখান থেকে অর্ণর কাছে এলো। মেয়েটাকে দেখে বয়স খুবই কম মনে হয়েছে। অর্ণর মতো এত স্ট্রং পার্সোনালিটির একজন পার্সন কিনা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। ভাবতেও কেমন লাগছে সাজিদের। সেখানে তার বউ তার থেকে মাত্র 2 বছরের ছোট, সেখানে এই মেয়েকে দেখে মনে হচ্ছে অর্ণর থেকে কম হলেও 12-14 বছরের ছোট তো হবেই। সাজিদ ওদের কাছে এসে অর্ণকে বলল, কিরে তোর বউ দেখি বাচ্চা। অর্ণ মুখখানা গম্ভীর করে রেখেছে। মুখ ফুটে একটা কথাও বলছে না। এখানে বলার মতো কিছু আছে আদৌ? সে জানত এই মেয়েকে নিয়ে গেলে একটা না একটা ঝামেলা হবেই। ফ্রেন্ডরা এখন টিটকারি করবে বয়স নিয়ে। মেহরাব সাজিদকে থামিয়ে দিয়ে বলল, যাই হোক সমস্যা কোথায়? সমস্যা থাকবে কেন? অর্ণর মতো একজন ছেলে এত ছোট মেয়ে বিয়ে করল, বিশ্বাস হচ্ছে না আমার। বিশ্বাস না করলে করিস না। এসব ননসেন্স মার্কা কথা বাদ দে। আচ্ছা বাবা, দিলাম বাদ। এলিপসেস। স্বার্থ সেই কখন থেকে নিশার পিছু পিছু ঘুরছে, কিন্তু ওই বজ্জাত মেয়েটা কি ঢং শুরু করেছে। স্বার্থর ভাই সৌরভ নিশার সাথে বসে বসে কথা বলছে। মুখে দারুণ হাসি দুজনের। সাথে অবশ্য নুসরাত ও কায়নাতও আছে। স্বার্থ এসে বসল ওদের পাশে। নিশা আর চোখে তাকালো তার দিকে। স্বার্থ চোখ ছোট ছোট করে নিশাকে পর্যবেক্ষণ করল। মেয়েটা শাড়ি পরে ফুলের গয়না জড়িয়েছে গায়ে। মুখে মেকআপ করেছে পারফেক্টভাবে। চোখে চিকন করে কাজল লাগানো। সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে সৌরভকে চোখ রাঙিয়ে ঠোঁটে মেকি হাসি টেনে বলল, কি এমন কথা হচ্ছে যে মুখ থেকে হাসি সরছেই না? সৌরভ ভাইয়ের এহেন গম্ভীর কণ্ঠে ভরকে গেল। শুকনো ঢোক গিলে বলল, নিশার সাথে কথা বলছি ভাইয়া। নিশা কি? আপু ডাকতে পারিস না? আমি ওর থেকে 1 বছরের বড়, ভুলে গেছ তো? ও ছোট বলে আপু ডাকা যাবে না? নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে বলল, উফ্ফ স্বার্থ ভাই এমন করছো কেন? সৌরভ আমাকে নাম ধরে ডাকলেই আমার ভালো লাগে। এই সৌরভ, তুমি আমাকে নাম ধরেই ডাকবে কেমন? স্বার্থ নাক ফুলালো। দাঁত কিরমির করে বলল, সৌরভ তোমার থেকে বড়, নাম ধরে ডাকবে না। নুসরাত ঠোঁট কামড়ে হাসল। সে উঠে দাঁড়িয়ে বেহরুজ বেগমের কাছে চলে গেল। নিশা কপালে ভাঁজ ফেলে ঢং করে বলল, কেন স্বার্থ ভাই, তোমার সমস্যা কোথায়? আমরা ভালোবেসে নাম ধরে ডাকি, আমাদের ভালো লাগে। স্বার্থ সৌরভকে ধমক দিয়ে বলল, এখনও এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। নিশা বাধা দিয়ে বলল, এই সৌরভ, কোথাও যাবে না তুমি। এখানেই বসে থাকো। বেচারা চিপায় পড়ে মুখটা পাংশুটে বানিয়ে রেখেছে। স্বার্থ রেগে মেগে সেখান থেকে হনহন করে চলে গেল। নিশা মুখ বাঁকিয়ে সৌরভকে বলল, তোমার ভাই ভীষণ খারাপ জানো? আমার ভাই তোমাকে পছন্দ করে তাই না? আমি কি করে জানব? সে কি আমায় বলেছে কথা? কায়নাত গালে হাত দিয়ে ওদের বকবক শুনছিল এতক্ষণ। তার বিরক্ত লাগছে এখন। সাদা পাঞ্জাবি পরিহিত তার হালাল পুরুষকে আজ কত সুন্দর লাগছে। সেই যে বাড়িতে সিঁড়ি বেয়ে নেমে দেখল লোকটা কেমন অদ্ভুত দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে আছে। লোকটার দৃষ্টি দেখেই যেন আরেক দফা প্রেমে উষ্টা খেয়েছে সে। এত সুন্দর একটা ছেলে হয় কি করে? আজ লোকটার গম্ভীর বদন দেখেও কায়নাতের ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল একটু যদি লোকটার কাছে কাছে থাকা যেত কতই না ভালো হতো। সত্যি, কি সে তার জামাইয়ের প্রেমে পড়ে গেল? সে লাজুক হাসল। কায়নাত ব্যস্ত চোখে আশেপাশে তাকিয়ে খুঁজল কাঙ্ক্ষিত সেই মানুষটাকে। তার দৃষ্টি ব্যর্থ হল, চোখ ঘুরিয়েও। কিছুটা উদাস কণ্ঠে ফিসফিস করে বলল, আগুনও জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে? নিশা চোখ বড় বড় করে তাকালো কায়নাতের দিকে। বলল, কি গান চাইছ তুমি? কাকে খুঁজছ? কায়নাত হকচকিয়ে তাকালো। দিকে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, কাউকে খুঁজছি না তো। সত্যি করে বলো। কায়নাত নিশার কানে কানে বলল, একটা কথা বলবো, কাউকে বলবে না তো? বলবো না। তোমার ভাইকে আজ ভীষণ সুন্দর লাগছে। নিশা মুচকি হাসল। ভ্রু নাচিয়ে বলল, ভাইয়ার উপর ক্রাশ খেয়েছ না? কায়নাত ভারী নিঃশ্বাস ফেলল। আফসোসের স্বরে বলল, তোমার ভাই আনরোমান্টিক। এত সুন্দর একটা বউ পেয়েও কেমন করে অস্বীকার করে দেখেছ? তুমি এমন করে কথা বলছো, মনে হচ্ছে তুমি খুব রোমান্টিক। অবশ্যই তাই। শুধু জামাই আমাকে পাত্তা দেয় না, না হলে দেখিয়ে দিতাম রোমান্টিক কাকে বলে। ও কি। নিশা খিলখিল করে হেসে উঠল।
এদিক ওদিক তাকিয়ে দেখল বেশ দূরে অর্ণ ফোনে কার সাথে যেন কথা বলছে। সাদা পাঞ্জাবি পাজামা, হাতে দামি ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা দেখতে ভীষণ সাধারণ লাগলেও অসাধারণ লাগছে। চোখ ফেরানো দেয়। সে মুচকি হাসল। কায়নাত আর ভাইয়ের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেলেই শান্তি। সে দুষ্টু হাসল। মাথায় দুষ্টু বুদ্ধি হানা দিতেই কায়নাতের দিকে তাকাল। আশেপাশে অনেক ছেলেরাই এদিকে তাকিয়ে আছে। নিশা গলা কেশে বলল, কায়নাত চলো আমরা একটু হাঁটাহাঁটি করি, আমার অনেক পরিচিত আছে এখানে, দেখা করে আসি চলো। কায়নাত যেতে চাইল না। এত এত ছেলে মানুষ, তার মধ্যে কয়েকজন কেমন অদ্ভুত দৃষ্টিতে বারে বারে আর চোখে তাকাচ্ছে। নিশা তবুও জোর করে কায়নাতকে নিয়ে উঠে দাঁড়াল। সাজিদের অনেক কাজিনগুলো এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। নিশা সেদিকে এগিয়ে এলো। চোরা চোখে দেখল অর্ণ ভ্রুকুটি করে এদিক ফিরে। সাজিদের মামাতো বোন নিশাকে দেখে বলল, আরে নিশা, তখন ডাকলাম এদিকে এলে না কেন? নিশা কায়নাতকে নিয়ে ওদের সাথে বসল। নিশা বলল, ভাবলাম তোমরা কাজিন কাজিন আড্ডা দিচ্ছ, বড়দের মাঝে আমি এসে কি করব? এটা কেমন কথা? আমরা কি তোমাকে চিনি না? ছোট বড় আবার কি? হ্যাঁ। কায়নাতের দিকে তাকিয়ে বলল, ওকে, আমার কাজিন। কায়নাত কপাল কুঁচকে তাকাল। ওহ আচ্ছা, খুব মিষ্টি দেখতে। নিশা মুচকি হাসল। সাজিদের আরেকটা কাজিন রোনান বলল, নাম কি উনার? কায়নাত সুবাহ। রোনান মুচকি হাসল। মজা করে বলল, তোমার কাজিন সিঙ্গেল আছে নাকি? কায়নাতের গলা শুকিয়ে এলো। বেহা ছেলে কোথাকার, নাকে নাকফুল পরা, কানার ঘরে কানা কি চোখে দেখে না? নিশা জানালো কায়নাত সিঙ্গেল। নিশার কথা বার্তা শুনে কায়নাত বিস্মিত। ননদ হয়ে কিনা ভাবিকে সিঙ্গেল বানিয়ে দিচ্ছে। সবাই মিলে আড্ডায় মেতে উঠল খানিকক্ষণের মধ্যেই। নাচ গান শুরু হতে যেহেতু এখনও কিছুটা সময় বাকি, তাই ভাবল এখন একটু আড্ডা দেয়াই যায়। কায়নাত যেহেতু রোনানের পাশে বসেছিল তাই রোনানের কথা বলতেও সুবিধা হচ্ছে। রোনান ধীর কণ্ঠে কায়নাতকে বলল, কোন ক্লাসে পড়ো তুমি? কায়নাত উত্তর দিল না। বিরক্ত লাগছে তার এখানে। গায়ে পড়া স্বভাব ছেলেটার। কায়নাতের থেকে উত্তর না পেয়ে ছেলেটা আর একটু কাছে এসে গা ঘেঁষে বসল। কানের কাছে ফিসফিস বলল, উত্তর দিচ্ছ না কেন? সাথে সাথে গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসল কেউ একজন। সবাই হতভম্ব হয়ে তাকালো সেদিকে। কায়নাত ভয়ে সরে দাঁড়িয়েছে। সেই নিজেই ছেলেটাকে থাপ্পড় মারতে যাচ্ছিল, তার আগেই এমন কাণ্ড। পাশে তাকিয়ে দেখল তার লম্বা চওড়া সুদর্শন স্বামী চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। রাগে হাত পা কাঁপছে। ছেলেটার পাঞ্জাবির কলার ধরে টেনে দাঁড় করাল। নাক বরাবর ঘুষি মেরে হুঙ্কার ছেড়ে শুধায়, বা স্টার, তোকে তো আমি। বলতে বলতে আরেকটা ঘুষি মেরে বসল চোয়াল বরাবর। ছেলেটার নাক বেয়ে গড়িয়ে পড়ছে লাল রঙা রক্ত। হাঙ্গামা বেঁধে গেল মুহূর্তের মধ্যেই। কায়নাত ভয়ে থরথর করে কাঁপছে। অর্ণকে কেমন হিংস্র প্রাণীর মতো লাগছে। সাজিদ দৌড়ে এলো এদিকে। স্বার্থ, প্রেম, মেহরাব সহ উপস্থিত সবাই জড়ো হল একত্রে। শেহের ও মেহরাব মিলে ছেলেটাকে ছাড়াল অর্ণর থেকে। মাশফিক চৌধুরী অর্ণকে ধমক দিয়ে বলল, কি হচ্ছে এসব? বাচ্চা ছেলে তুমি। অর্ণ ঝাড়া মেরে মেহরাব ও শেহেরকে নিজের থেকে ছাড়িয়ে নিল। আহত ছেলেটার দিকে তাকিয়ে বলল, ওকে জিজ্ঞাসা করো কি করছিল ও? কায়নাতকে দেখিয়ে বলল, এই মেয়ে কি বোবা, ও কথা বলছে পারে না? বেহরুজ বেগম ধমক দিয়ে বললেন, হয়েছে কি বলবে? হাঙ্গামা করছো কেন? তোমার আদুরে বৌমার শরীরের উপর ঢলে পড়ছিল, আর কিছু শুনবে? সবাই কায়নাতের দিকে তাকাল। মেয়েটা ভয়ে স্থির হয়ে দাঁড়াতে পারছে না। নিশা শুকনো ঢোক গিলল। ভাইকে জেলাস ফিল করাতে গিয়ে হিতে বিপরীত হল। মারামারি লেগে গেল মুহূর্তেই। সাজিদের বাবা এবং ছেলেটির মা বাবা ক্ষমা চাইলেন ছেলের হয়ে। ছেলে যে এত উগ্র হয়েছে সেটা তারা বুঝতে পারেননি। হলুদ সন্ধ্যা আর থাকা হল না সেখানে। অর্ণ, নুসরাত, নিশা এবং কায়নাতকে নিয়ে মির্জা বাড়ি চলে এলো। কায়নাত কাঁদছে সেই তখন থেকে। যা করার ওই ছেলে করেছে। সে কি করেছে? কত বাজে বাজে কথা বলল অর্ণ কায়নাতকে। রাগে শরীর কাঁপছে তার। মির্জা বাড়ি এসে অর্ণ কায়নাতকে নিয়ে একটা ঘরে ঢুকল। বাড়ির বুয়া ঘর দেখিয়ে দিয়েছেন। ঘরে আসতেই অর্ণ কায়নাতের হাত ছেড়ে দিল। তাকালো মেয়েটার মুখের দিকে। কাঁদতে কাঁদতে গঙ্গা সাগর বানিয়ে ফেলল প্রায়। বিরক্ত হল সে। ধমক দিয়ে বলল, উইটলেস কোথাকার, নাকে কান্না কাঁদছ কেন? থাপড়ে সবগুলো দাঁত ভেঙে ফেলব ইডিয়ট। কায়নাত একটা কথাও বলল না। লোকটাকে দেখলেই তার রাগ হচ্ছে।
একে তো এত এত মানুষের মধ্যে তখন যা নয় তাই বলে কায়নাতকে বকেছে, এখন আবার এখানে এসেও চিৎকার করছে। অর্ণ লম্বা শ্বাস টানল, নিজেকে শান্ত করে ঠান্ডা কণ্ঠে বলল, ছেলেটা যখন গায়ে পড়ে কথা বলছিল তখন কিছু বলনি কেন? এমনিতে না গ্রামে ছেলেদের হাত পা ভেঙে ফেলতে তুমি? কায়নাত রুষ্ট কণ্ঠে বলল, আমাকে ওই সময়টুকু দিয়েছেন? আমি নিজেই তো ওকে থাপ্পড় মারতে যাচ্ছিলাম। অর্ণ আর কোনো কথা বলল না। মেয়েটার মাথা মোটা, যা বলবে তার উল্টো উত্তর ঠিক দিয়ে দিবে। বিয়ের বাকি দুদিন কোনোরকম কাটতেই বাড়ি ফিরল সবাই। এই দুদিন কায়নাত বাড়ি থেকে বাইরে পা-ই রাখেনি। আজ চৌধুরী বাড়ি ফিরে বেশ ভালো লাগছে। এই দুদিন মনে হয়েছে কোনো জেলখানায় বন্দি সে। না ঘরের বাইরে পা রেখেছিল আর না কারোর সামনে গিয়েছে। মেহরাব, শেহের এবং স্বার্থর পুরো ফ্যামিলি ঘরে এসেই তার সাথে কথাবার্তা বলেছেন। বাইরে যাওয়ার জন্য তাকে কেউ জোরও করেনি। নিশা ক্ষমা চেয়েছিল কায়নাতের কাছে। সেদিন দুষ্টুমি না করলে এত কিছু হতো না। এলিপসেস বেহরুজ বেগমের মা বেলি বেগম আজ 1 মাস পর চৌধুরী বাড়ি পা রাখলেন। অর্ণ এবং কায়নাতের বিয়ে হয়েছে 1 মাস পেরিয়েছে। কায়নাত নিশার কলেজে ভর্তি হয়েছে কিছুদিন আগে। অর্ণর কানাডা যাওয়ার ডেট চেঞ্জ হয়েছে। সব কিছুই নিজের নিয়মে চলছে। আজ রবিবার। কায়নাত ও নিশা সবে মাত্র কলেজ থেকে ফিরেছে বাড়িতে। বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে দেখা হয় বেলি বেগমের সাথে। বেলি বেগমকে দেখেই কায়নাতের মুখটা শুকিয়ে গেছে আতঙ্কে। বুড়ি তো নয় যেন কায়নাতের জম। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকল দুজন। বেলি বেগমকে সালাম দিল কায়নাত। বেলি বেগম গাল ভরে হাসলেন। কায়নাতকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো নাতবউ? কায়নাত মিষ্টি করে হাসল, বলল, ভালো আছি নানি, আপনি ভালো আছেন? বেলি বেগম উদাস কণ্ঠে বললেন, ভালো থাকি কেমন করে বলো? বয়স হয়েছে কবে যেন শেষ নিঃশ্বাস ফেলি ঠিক নেই। মরার আগে নাতি নাতনিগুলোর বাচ্চা কাচ্চা দেখার যে বড় শখ। কায়নাত মাথা নিচু করে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। শুরু হয়েছে বুড়ির প্যাচাল। নিশা উপরে চলে গেছে। বেলি বেগম কায়নাতের হাত দুটো নিজের হাতের মুঠো এনে ধীর কণ্ঠে বললেন, তোমার সংসার কেমন চলছে নাতবউ? কায়নাত শুকনো ঢোক গিলল। কি সব জিজ্ঞাসা করছে সে? কায়নাত জোর করে ঠোঁটে হাসি টেনে বলল, ভালোই তো চলছে নানি। ওই ভালো না ওই ভালো না, মানে আমার নাতিরে ঠিকমতো ভালোবাসো তো? যত্ন নাও তার? মহা জ্বালায় ফেসে গেছে বেচারি। কি উত্তর দিবে? এই 1 মাসে যত পেরেছে তত অন্যকে এড়িয়ে চলেছে কায়নাত। লোকটার সাথে তার সকালে আর রাতে খাওয়ার টেবিলে একটু দেখা হয় এই আর কি। কায়নাতকে চুপ করে থাকতে দেখে বেলি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। আদেশের স্বরে বললেন, এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার সাথে বের হবে তুমি। কোথায় যাব নানি? আমি যেখানে নিয়ে যাব। কায়নাত মাথা নাড়িয়ে নিশার ঘরে এলো। এসে সময় নিয়ে গোসল সারল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল নিশা ভেজা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে গেছে কি? দুপুরে তারা দুজন ক্যান্টিনে খাবার খেয়েছিল তাই এখন ক্ষুধা নেই। ঘণ্টা খানিক পর কায়নাত এবং নিশাকে নিয়ে বেলি বেগম বের হলেন বাড়ি থেকে। মার্কেটে নিয়ে এলেন তিনি। শাড়ির দোকানে ঢুকে খুবই পাতলা সিল্কের শাড়ি বের করলেন। কায়নাত শুধু হতভম্ব হয়ে বেলি বেগমের কাহিনী দেখছে। সে ভাবছে এত পাতলা শাড়ি উনি পরবেন? এই শাড়ি পরার থেকে না পরা অনেক ভালো। সব কিছুই দেখা যায়। বেলি বেগম দেখে দেখে 15টা পাতলা শাড়ি নিলেন। তারপর কাতান শাড়ি বের করতে বলে কায়নাতকে বললেন, শাড়ি পছন্দ করো নাতবউ? কায়নাত 2টা শাড়ি পছন্দ করল। বেলি বেগম বিরক্ত হয়ে নিজেই নিজের মতো করে বেশ কয়েকটা কাতান শাড়ি পছন্দ করলেন। এত এত শাড়ি দিয়ে তিনি কি করবেন কায়নাত কিছুই বুঝতে পারল না। তবে বুড়িকে তার মোটেও সুবিধার মনে হয় না। কেমন কেমন কথা বলে শুধু। বেলি বেগম আরও কিছু পার্সোনাল জিনিস কিনলেন। বাড়ি ফিরতে ফিরতে রাত হল তাদের। বেহরুজ বেগম বুয়াকে নিয়ে রান্নাঘরে কাজ করছেন। মাকে দেখে তিনি বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। বেলি বেগম কায়নাতকে আর নিশাকে সবগুলো শপিং ব্যাগ নিয়ে ঘরে যেতে বললেন। ওরা চলে যেতেই বেলি বেগম বললেন, অর্ণ অফিস থেকে ফিরবে কখন? রাত হবে। তিনি বেহরুজ বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে উপরে উঠে এলেন। নিশা আর নুসরাতকে নিয়ে অর্ণর ঘরে গিয়ে ঘণ্টা খানিক সময় নিয়ে কি যেন করেছেন কে জানে। রাত 11টা নাগাদ অর্ণ ফিরল অফিস থেকে। অফিস থেকে এসে ঘরে গিয়ে দেখল ঘরটা আজ একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে। গায়ের কোট খুলে সাদা শার্টের উপরের দুটো বোতাম খুলতেই চোখ গেল বিছানার দিকে। কি আজব, কালকেই বিছানার চাদর চেঞ্জ করা হয়েছিল, তাহলে আজ আবার কে চেঞ্জ করেছে?
সে কাবার্ড খুলতেই আরেক দফা অবাক হল কাবার্ড ভর্তি শাড়ি দেখে। এক পাশে তার সব জামা কাপড়, অন্য পাশে বিভিন্ন রঙের শাড়ি। অর্ণর মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তেই। চিৎকার করে বেহরুজ বেগমকে ডাকল সে। বেলি বেগম ও বেহরুজ বেগম ঢুকলেন অর্ণর ঘরে। দেখলেন ছেলে কাবার্ডের সব জামা কাপড় ফ্লোরে ছুঁড়ে ফেলছে একটা একটা করে। বেহরুজ বেগম বললেন, কি হচ্ছে অর্ণ, এসব ফেলছ কেন? অর্ণ দাঁত চিবিয়ে শুধায়, আমার ঘরে শাড়ি এলো কোথা থেকে? বেলি বেগম বললেন, তোমার বউয়ের জামা কাপড় তোমার ঘরেই তো থাকতে, তাই না? তার মানে এই কাজ তোমার? অবশ্যই আমার। নানু প্লিজ, যে কদিন দেশে আছি একটু শান্তিতে থাকতে দাও। বেলি বেগম গম্ভীর হলেন, মুখে কাঠিন্য বজায় রেখে বললেন, কবুল বলে বিয়ে করেছ, এখন অস্বীকার করছ? বউ মানো না তাহলে বউকে বাড়ি রেখেছ কেন? খুব শীঘ্রই ডিভোর্স দিব আমি। তাহলে খুলনায় রেখে এসো ওকে। নাজনীন নামের ছেলেটা বেশ ভালো, শুনেছি নাজনীন ওকে পছন্দ করে। ভালো থাকবে মেয়েটা। অর্ণর চোয়াল শক্ত হল, বিরক্ত হয়ে বলল, ঘর থেকে বের হও তোমরা। ওই মেয়েকে বলো আমার ঘর পরিষ্কার করতে। ওকে কেন বলবো? আমি বলেছি তাই। বেলি বেগম বেহরুজ বেগমকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বেহরুজ বেগম সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন, মা, ওর কথার মানে আমি বুঝতে পারছি না। বেলি বেগম হাসলেন, বললেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় জানিস নিশ্চয়ই। নিশার ঘরে এসে দেখলেন কায়নাত শুয়ে আছে বিছানায়। তিনি ঘরে ঢুকে বললেন, আমার নাতি তোমাকে তার ঘরে ডাকছে, যাও গিয়ে দেখা করে এসো। কায়নাত ফট করে উঠে বসল, চোখ কপালে তার। ওই লোক আবার ডাকছে কেন? আমাকে ডাকছে কেন নানি? বেলি বেগম ভীষণ বিরক্ত মেয়েটার উপর। স্বামীর প্রতি একটুও যত্নশীল নয় মেয়েটা। তিনি অসন্তুষ্ট হয়ে বললেন, জামাই ডাকছে, তুমি বিনা বাক্যে সেখানে হাজির হবে, তা না করে তুমি আমাকে প্রশ্ন করছ? কায়নাত মাথা নামাল, বিছানা থেকে নেমে ঘরের বাইরে পা রাখল। ভীষণ রাগ হচ্ছে বেলি বেগমের উপর। অদ্ভুত কাজ করে যাচ্ছে আসার পর থেকে। কায়নাত অর্ণর ঘরের সামনে এলো। দরজা খোলা। সে নক না করেই ঘরে প্রবেশ করল। দেখল ফ্লোরে জামা কাপড় পরে আছে ছড়িয়ে ছিটিয়ে। ওয়াশরুমের দরজায় শব্দ হতেই সেদিকে তাকাল। অর্ণ খালি গায়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। কোমরে টাওয়াল প্যাঁচানো, সুঠাম দেহি পুরুষ। ভেজা চুল থেকে টিপটিপ করে পানি ঝরছে বুক বেয়ে। কায়নাতের শ্বাস আটকে এলো, শুকনো ঢোক গিলল বারে বারে। অর্ণ বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলল, চোখ দিয়েই আমাকে গিলে খাচ্ছ। কায়নাত লজ্জা পেল ভীষণ, মিনমিন করে বলল, আপনি আমায় ডাকছিলেন? জামা কাপড় ভাঁজ করে কাবার্ডে গুছিয়ে রাখো। কায়নাত জামা কাপড় ভাঁজ করল। দেখল বেলি বেগম যে শাড়িগুলো কিনে এনেছেন সেগুলো এখানে আছে। অর্ণর জন্য শাড়ি কিনেছে? কায়নাত নাক কুচকাল। অর্ণ শাড়ি পরবে কেন? সে সব কিছু গুছিয়ে পিছু ফিরে দেখল অর্ণ সোফায় বসে আছে চোখ বন্ধ করে। কায়নাত নিঃশব্দে ঘর থেকে বের হল। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই বেলি বেগম নিশার ঘরে কায়নাতকে ডাকলেন। এখন অনেক রাত, সবাই সবার ঘরে গিয়ে দ্বার লাগিয়েছে। বেলি বেগম বসে আছেন বিছানায়। মহিলা একটু স্বাস্থ্যবান বটে। কায়নাত চুপটি করে বসল তার পাশে। নিশা একটা শপিং ব্যাগ বেলি বেগমের হাতে দিতেই বেলি বেগম বললেন, এই শাড়ি পরে অর্ণর ঘরে যাবে এখন। কায়নাত বিস্ফোরণ চোখে তাকাল। এত রাতে অর্ণর ঘরে কেন যাবে, তাও আবার শাড়ি পরে? কায়নাত বলল, এই সময়ে শাড়ি কেন পরব নানি? আজকে থেকে তুমি সব সময় শাড়ি পরেই থাকবে। বলেই শপিং ব্যাগ থেকে কালো রঙের একটা পাতলা সিল্ক শাড়ি বের করলেন। ব্লাউজ দেখে কায়নাতের চোখ কপালে। এত বড় গলা কেন? সে কাচুমাচু করে নানির দিকে তাকিয়ে বলল, এই শাড়ি আমি পরতে পারবো না নানি। এই শাড়ি পরতে হবে তোমাকে। শুধু আজ নয়, প্রতিদিন রাতে এই শাড়িগুলো পরবে তুমি। বেলি বেগম জোর করে কায়নাতকে শাড়িটা পরিয়ে দিলেন। লম্বা চুলগুলো খোপা করে দিয়ে শাড়ির আঁচল কাঁধে তুলে দিলেন। তারপর নিশার দিকে তাকিয়ে বললেন, কেমন লাগছে? নিশা ঠোঁট টিপে হাসল, বলল, ভাইয়া পাগল হয়ে যাবে শিওর।